জাপানের একটা কফি শপে কাউন্টার খালি কিন্তু কর্মী নেই, একটা হাসপাতালে বেড খালি কিন্তু নার্স নেই, একটা অফিসে পদ খালি কিন্তু আবেদনকারী নেই। এই মুহূর্তে জাপানের কাছে যা সবচেয়ে বেশি দরকার সেটা টাকা না, প্রযুক্তি না, মানুষ। খোদ জাপান সরকারের নিজস্ব হিসাব বলছে আগামী 15 বছরের মধ্যে দেশটার প্রয়োজন হবে প্রায় 70 লাখ বিদেশি কর্মী, না হলে পুরো অর্থনীতিটাই থমকে যাবে। আর সেই কর্মীদের বেতনও নেহায়েত কম না, বাংলাদেশি টাকায় মাসে লাখের বেশি আয়ের সুযোগ। ঠিক এই সংকটের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানকে একটা সরাসরি প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন হলো, এই প্রস্তাব বাংলাদেশের লাখ লাখ তরুণের জন্য সত্যিই কতটা বড় সুযোগ খুলে দিতে পারে? স্বাভাবিকভাবে একটা দেশের জনসংখ্যা ঠিক রাখতে হলে প্রতিটা পরিবারে গড়ে অন্তত 2টা করে সন্তান দরকার, কিন্তু জাপানে এখন গড়ে প্রতি পরিবারে একটা সন্তানও পূরণ হচ্ছে না। 2025 সালে জাপানে জন্ম নিয়েছে মাত্র 6,71,236 জন শিশু। 1899 সালে রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বনিম্ন সংখ্যা। একই বছরে জাপানে মৃত্যু হয়েছে জন্মের চেয়ে প্রায় 9,18,000 বেশি মানুষের। সবচেয়ে বড় সমস্যা, দেশটির মোট জনসংখ্যার প্রায় 29% মানুষের বয়স এখন 65 বছরের বেশি। এই বার্ধক্য আর জনসংখ্যা সংকট সবচেয়ে বেশি আঘাত হানছে 3টা খাতে: স্বাস্থ্যসেবা, কৃষি আর পরিবহন। জাপান সরকারের নিজস্ব হিসাব বলছে 2040 সাল নাগাদ শুধু কেয়ার গিভার খাতেই ঘাটতি দাঁড়াবে 5,70,000-এর বেশি। জাপানে এখন প্রায় 23 লাখ বিদেশি কর্মী কাজ করছে, কিন্তু জাইকার হিসাব বলছে 2040 সাল নাগাদ এই সংখ্যা বাড়িয়ে প্রায় 69 লাখে নিয়ে যেতে হবে, না হলে জাপানের অর্থনীতি সচল রাখা যাবে না, অর্থাৎ বর্তমান সংখ্যার প্রায় 3 গুণ। পরিবহন খাতের অবস্থাও একই রকম উদ্বেগজনক। 2024 সালে ওভারটাইমের নতুন আইন কার্যকর হওয়ার পর দেশটির লজিস্টিক্স ব্যবস্থায় এমন চাপ পড়েছে যে বিশ্লেষকরা বলছেন 2030 সালের মধ্যে জাপানের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের প্রায় 1/3 ঠিকমতো ডেলিভারি নাও হতে পারে। এই সংকট মোকাবেলায় জাপান এখন তার দীর্ঘদিনের বন্ধ দরজা নীতি থেকে সরে আসছে। 2019 সালে জাপান প্রথমবারের মতো স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার বা SSW ভিসা চালু করেছিল, যেটার মূল শর্ত ছিল বিদেশি কর্মীকে জাপানি কর্মীর সমান বেতন দিতে হবে। এটা আইন দিয়ে বাঁধা। এখন 2027 সাল থেকে জাপান পুরনো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম পুরোপুরি বাতিল করে তার বদলে নতুন একটা ব্যবস্থা আনছে, নাম এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট বা ESD। সব মিলিয়ে জাপান সরকার 2029 সালের মধ্যে প্রায় 12,30,000 বিদেশি কর্মী গ্রহণের পরিকল্পনা করছে, যার মধ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় প্রায় 8,06,000 এবং নতুন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় 4,26,000 কর্মী থাকবে। এখন প্রশ্ন হলো, এই কাজগুলো করলে বেতন কেমন পাওয়া যায়? SSW ভিসায় কেয়ার গিভার বা স্বাস্থ্যকর্মীদের মাসিক মূল বেতন সাধারণত 1,75,000 থেকে 2,50,000 ইয়েনের মধ্যে। রাতের শিফটের বাড়তি ভাতা আলাদা। নির্মাণ খাতে এটা কিছুটা বেশি, প্রায় 2,20,000 থেকে 2,85,000 ইয়েন। বর্তমান বিনিময় হারে 1 ইয়েন প্রায় 0.78 টাকা সমান, অর্থাৎ 2 লাখ ইয়েন মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,56,000 টাকা, আর 2.5 লাখ ইয়েন মানে প্রায় 1,95,000 টাকা। ট্যাক্স আর ইন্স্যুরেন্স বাদ দিলে হাতে থাকে এর প্রায় 80%। মধ্যপ্রাচ্যের তুলনায় এই বেতন কয়েক গুণ বেশি, আর আইন অনুযায়ী বিদেশি কর্মীকে জাপানি কর্মীর চেয়ে কম বেতন দেওয়াই নিষিদ্ধ। তবে এই বেতন পেতে হলে সহজে কেউ জাপানে ঢুকতে পারে না, একটা নির্দিষ্ট প্রক্রিয়া পার হতে হয়। প্রথমত, বয়স হতে হবে অন্তত 18 বছর এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। দ্বিতীয়ত, পাশ করতে হয় জাপানি ভাষার একটা টেস্ট, ন্যূনতম JLPT N4 লেভেল, অর্থাৎ দৈনন্দিন সহজ কথোপকথন বোঝার মতো দক্ষতা। কেয়ার গিভার বা স্বাস্থ্যসেবা খাতে চাইলে এর সাথে একটা বাড়তি নার্সিং কেয়ার ভাষার টেস্টও পাশ করতে হয়। তৃতীয়ত, নিজের খাতের উপর একটা স্কিল টেস্ট পাশ করতে হয়, যেমন নির্মাণ খাতের জন্য আলাদা টেস্ট, ম্যানুফ্যাকচারিং খাতের জন্য আলাদা। এই টেস্টগুলো নিজের দেশে বসেই দেওয়া যায়। ফলাফল আসতে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ লাগে। এসব পাশ করার পর একটা জাপানি নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লাগে। এরপর নিয়োগকর্তা ইমিগ্রেশনের সার্টিফিকেট অফ এলিজিবিলিটির আবেদন করে। পুরো প্রক্রিয়াটা সাধারণত 2 থেকে 4 মাসের মধ্যে শেষ হয়। বাংলাদেশ এই SSW কর্মসূচির জন্য জাপানের সাথে চুক্তিবদ্ধ দেশগুলো তালিকায় আগে থেকেই আছে, অর্থাৎ কাঠামোগত বাধা নেই, বাধা মূলত ভাষা শেখা আর সঠিক প্রশিক্ষণে।
আর ঠিক এই সময়ে গত 28 জুলাই জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়াশিমাসা ঢাকায় সচিবালয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই বৈঠকে তারেক রহমান সরাসরি জাপানকে অনুরোধ জানান যেন তারা বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক এবং চালক নিয়োগ করে। শর্ত থাকে যে তাদের জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। এই 3টা খাত বেছে নেওয়াটা কাকতালীয় নয়, এগুলোই জাপানের সবচেয়ে বেশি রক্তক্ষরণ হওয়া জায়গা। বৈঠকে আরও আলোচনা হয় জাপানি বিনিয়োগ বাড়ানো, নারায়ণগঞ্জের 2500 জাপানি অর্থনৈতিক অঞ্চলের মতো নতুন শিল্পাঞ্চল স্থাপন এবং ডিসেম্বরে উদ্বোধন হতে যাওয়া হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নিয়েও। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যিই এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের প্রায় 3/4 মানুষের বয়স 41 বছরের নিচে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শুধু তরুণ থাকলেই হবে না, দরকার ভাষার দক্ষতা আর সঠিক প্রশিক্ষণ। এই সমস্যা মাথায় রেখে সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা পৃথক জাপান সেল গঠন করেছে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি ভাষা শেখানোর ব্যবস্থা করেছে। তবে ভিয়েতনামের উদাহরণ দেখলে বোঝা যায় শুধু সুযোগ থাকলেই যথেষ্ট না। ভিয়েতনাম প্রতি বছর গড়ে 1,30,000-এর বেশি কর্মী বিদেশে পাঠায়, আর একটা বড় অংশ জাপানে যায়। শুধু 2025 সালের প্রথম 10 মাসেই জাপানে গেছে 55,000-এর বেশি কর্মী। ফলাফল হিসেবে জাপানে এখন প্রায় 6,60,000 ভিয়েতনামি বসবাস করছে, যাদের মধ্যে 1.5 লাখেরও বেশি স্কিলড ওয়ার্কার ভিসায়। এই সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেশি। বর্তমানে জাপানে যারা SSW ভিসায় কাজ করছে তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ ভিয়েতনামের, প্রায় 44%। এরপর আছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন আর মিয়ানমার, প্রত্যেকে 10%-এর আশেপাশে। বাংলাদেশের অবস্থান এই তালিকায় শীর্ষ 5-এও নেই। অর্থাৎ জাপানের শ্রমবাজারে বাংলাদেশ এখনো প্রায় অদৃশ্য, অথচ সুযোগটা সবার জন্যই সমান খোলা। এর পেছনে বড় কারণ, ভিয়েতনাম সরকার দালাল চক্র নিয়ন্ত্রণ করে সংগঠিতভাবে কর্মী পাঠায়, প্রশিক্ষণ আর ভাষার মান নিশ্চিত করে। বাংলাদেশে এই জায়গাতেই ঝুঁকি সবচেয়ে বেশি, আর এর প্রমাণ হাতের কাছেই আছে। এই মাসেই 20 জুলাই বাংলাদেশ সরকার একসাথে 49টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে, যারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট তৈরি করে সরকার নির্ধারিত ফির প্রায় 5 গুণ বেশি টাকা আদায় করেছিল। মোট প্রায় 4,500 কোটি টাকার বেশি অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। এর আগেও 2018 সালে একই ধরনের সিন্ডিকেট জটিলতায় মালয়েশিয়া পুরো বাংলাদেশি শ্রমবাজারই বন্ধ করে দিয়েছিল বছরের পর বছর ধরে। জাপানের বাজারে যদি একই প্যাটার্নের প্রতারণা বা ভুয়া সার্টিফিকেট দিয়ে অদক্ষ লোক পাঠানো হয়, একবার আস্থা নষ্ট হলে পুরো বাংলাদেশি জনশক্তির জন্যই দরজা বন্ধ হয়ে যেতে পারে। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে বাংলাদেশ যে ভুলগুলো বারবার করেছে, জাপানের সেই একই ভুলের পুনরাবৃত্তি হলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, আর সেই জায়গা দখল করে নেবে ভিয়েতনাম বা নেপালের মতো প্রতিযোগী দেশগুলো। জাপানের দরজা এখন খোলা, আর সেই দরজার ওপাশে অপেক্ষা করছে ভালো বেতনের লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের সামনে এই সুযোগ হয়তো আর কয়েক বছরই থাকবে, তারপর বাংলাদেশেও তরুণ জনসংখ্যার এই সুবিধা কমতে শুরু করবে। প্রশ্নটা এখন শুধু জাপানের নয়, বাংলাদেশেরও। দরজা খোলা পেয়েও আমরা কি ঠিক সময়ে সঠিকভাবে সেই দরজা দিয়ে ঢুকতে পারবো? ভিয়েতনাম যেটা করে দেখিয়েছে সেটা আসলে জটিল কিছু না। সরকারি তদারকিতে সংগঠিত প্রশিক্ষণ, স্বচ্ছ প্রক্রিয়া আর দালাল চক্রের বদলে বৈধ চ্যানেল। বাংলাদেশের হাতে তরুণ জনশক্তি আছে, সরকারি সদিচ্ছার ইঙ্গিতও এখন স্পষ্ট। বাকিটা নির্ভর করছে বাস্তবায়নের উপর, আর সেটাই আগামী কয়েক বছরে ঠিক হয়ে যাবে। জাপানের শ্রমবাজারে বাংলাদেশ সত্যিকারের একটা জায়গা করে নিতে পারে কিনা।